সেকেন্ড সেমিস্টার এনইপি এক্সটার্নাল এক্সামের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এবং সেটার লাস্ট ডেট আছে 7ই আগস্ট অবধি, অর্থাৎ 7 তারিখ অবধি তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে এক্সটার্নাল পরীক্ষার জন্য। ইতিমধ্যে ইউনিভার্সিটি থেকে পরীক্ষার রুটিনও প্রকাশিত করে দিয়েছে। 22 আগস্ট থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে সেকেন্ড সেমিস্টার এক্সটার্নাল অনার্স এবং প্রোগ্রাম উভয়েরই। ইতিমধ্যে একটি প্রশ্ন আছে, এই পরীক্ষার রুটিন কি সাপ্লিমেন্টারি এবং ফ্রেশার্স উভয়ের জন্য? দেখো, ইউনিভার্সিটি যদি নতুন করে সাপ্লিমেন্টারির জন্য পরীক্ষার রুটিন প্রকাশিত না করে, তাহলে এই রুটিন অনুযায়ী তোমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষাটাও কিন্তু হবে ফ্রেশার্সদের সাথে। তো আজকের এই ভিডিওতে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি এনইপি সেকেন্ড সেমিস্টার এডুকেশন বা শিক্ষা বিজ্ঞান বিষয়ের সাজেশন 2025 নিয়ে। তো আজকের ভিডিওটি মূলত তোমাদের ফ্রেশার্স এবং সাপ্লিমেন্টারি এনইপি সেকেন্ড সেমিস্টারের জন্য উভয় পড়তে পারবে। অনেকেরই ধারণা থাকে যে এই সাজেশন তো নতুন স্টুডেন্টদের জন্য অর্থাৎ ফ্রেশার্সদের জন্য, তাহলে সাপ্লিমেন্টারি বা পুরনো স্টুডেন্টরা কেন পড়বে? দেখো, সিলেবাস যেহেতু একই, কোশ্চেনের প্যাটার্ন যেহেতু একই রকমই হয়, এই হিসাব করেই তোমাদের উপরে কিন্তু সাজেশন তৈরি করা হয়। কিন্তু যে প্রশ্নগুলো আমি দিচ্ছি তোমাদের জন্য সেটা সাপ্লিমেন্টারি এবং ফ্রেশার্স উভয়ের জন্যই কার্যকরী। এখান থেকে সাপ্লিমেন্টারি পরীক্ষা যারা দেবে তারাও পাশ করে যাবে, এবং যারা ফ্রেশার্স দেবে তারা কিন্তু একেবারে এই 50-এ 50 নম্বর কমন পাওয়ার সম্ভাবনা থাকবে। দেখো, 15 নম্বরের প্রশ্ন 3টি থাকে, তোমরা জানো, 2টো করে লিখতে হয়। এই 3টি প্রশ্ন পাওয়ার জন্য আমি যদি ভাবি যে আমি 4টে কোশ্চেন পড়ে গেলে 3টি প্রশ্ন কমন পেয়ে যাও, তাহলে এটা একটা বোকামোর কাজ। অনেকেই ভিডিও না দেখে, এই সমস্ত বক্তব্যগুলো না শুনে সরাসরি প্রশ্নে চলে যায়, ভিডিওগুলো স্কিপ করে। তারা জানে না ভিডিওর মধ্যে কি বক্তব্য চলছে, অনেকের শুনতে এগুলো ইরিটেটিং লাগে, তারাই সরে যায়। কিন্তু যারা বুদ্ধিমানের কাজ করে যে এই কথাগুলো শোনে। তো এখানে আমি বলে রাখবো, ওই 4টি প্রশ্ন পড়ে আমি 3টে কমন পাবো এই আশায় যদি তুমি পরীক্ষা দিতে যাও, তাহলে কিন্তু তোমার সাপ্লি নির্ধারিত। যেহেতু কলেজে পড়াশোনা করছো, তুমি যদি মনে করে থাকো কলেজের পড়াশোনার কোনো রকম দাম নেই, তাহলে ভুল ভাবছো। আজকে যে জিনিসটি মূল্যহীন, কালকে সেই জিনিসটি কিন্তু তোমার জীবনে মূল্যবান হয়ে দাঁড়াতে পারে। তো অবহেলা কোনো কিছুতে করতে নেই। কলেজের পড়াশোনার এখন দাম নেই, সেটা বুঝতে পারছি বর্তমান সময়ে বসে, কিন্তু ভবিষ্যতেও যে এর দাম থাকবে না সেটা কে বলতে পারে। তো একটু ভালো করে পড়াশোনা করে যাও, একটু বেশি প্রশ্ন পড়ে যাও, এতে তোমার জ্ঞানেরও বৃদ্ধি হবে, পরীক্ষার কোনো সমস্যা হবে না। এবং 6টি যে প্রশ্ন তোমাদের টিকা হিসেবে দেয় 5 নম্বরে, এখান থেকে 4টে প্রশ্ন লিখতে হয়। তো মিনিমাম তুমি ভেবে দেখো যে 4টি প্রশ্ন পড়তে গেলে বা কমন পেতে গেলে আমার কমপক্ষে কটি প্রশ্ন পড়ে যাওয়া উচিত, সেটা নিজের কাছে প্রশ্ন করো। এরপরে আসি সাজেশনে। অনেকের মনে হবে যে এই সাজেশনটি অনেক প্রশ্ন, আমি এতগুলো প্রশ্ন কিভাবে রেডি করে যাব? তুমি এখন কলেজে পড়ছো, তোমার অ্যাবিলিটিটাও সেরকম, এই জন্য তোমাকে পড়তে হবে। এর জন্য একটি লাস্ট মিনিট সাজেশন আসবে, সেখানে একটু প্রশ্ন সংখ্যা কমে দাঁড়াবে, কিন্তু সেখানেও প্রশ্ন থাকবে। তো আজকে সাজেশনটি তোমরা দেখে নাও, আর ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটি করে লাইক করে যাও, এবং বন্ধুদেরকে এই ভিডিওটি কিন্তু সত্তর শেয়ার করে দিও। স্টেট ইউনিভার্সিটির এনইপি সেকেন্ড সেমিস্টার বিষয় এডুকেশন ফ্রেশার্স প্লাস সাপ্লি, খুব ভালো করে ভিডিওটাতে লক্ষ্য করবে। অনেকেই ভিডিও লক্ষ্য না করেই বলে যায় আপনার সাজেশন কমন আসেনি, ভুলভাল সিলেবাসের সাজেশন দিয়েছেন, এগুলো ঠিক নয়। আগে ভালো করে ভিডিওটি দেখো, তুমি কোন সিলেবাসের সাজেশন দেখছো, কোন সেমিস্টারের সাজেশন দেখছো, কত সালের সাজেশন দেখছো, তার উপরেই কিন্তু নির্ভর করে যে সিলেবাস কী আছে, প্রশ্ন কমন আসবে কি না। তো সাজেশন 2025-এর রচনাধর্মী প্রশ্ন 15 মার্কের করে থাকে। এর আগের ভিডিওতে মূলত এই লেখার মিস্টেকের জন্য 10 লেখা পড়ে গেছিলো। একজন কমেন্ট করে জানিয়েছে যে 10 নম্বরের প্রশ্ন আছে না, 15 নম্বরের প্রশ্ন আছে। আমি এটুকু জানি যে 15 নম্বরের প্রশ্ন আসে, 10 নম্বরের প্রশ্ন আসে না। ওটা একটু লেখার ভুলের জন্য হয়তো হয়ে গেছে। তো প্রথম প্রশ্ন তোমাদের সামনে, বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্যগুলি লেখো। শিশুর নৈতিক বিকাশে বিদ্যালয়ের ভূমিকাটি লেখো। এরিকসনের তত্ত্ব অনুযায়ী নৈতিক বিকাশের পর্যায়গুলি কি কি? এর অথবা একটি প্রশ্ন আছে, দেখো, বৌদ্ধিক বিকাশ কাকে বলে? বৌদ্ধিক বিকাশ কাকে বলে? বৌদ্ধিক বিকাশের শিক্ষাগত তাৎপর্য আলোচনা করো। পরের প্রশ্ন, ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। ব্যক্তিত্বের মনোসমীক্ষণ তত্ত্বটি ব্যাখ্যা করো। এরপরে প্রশ্ন আছে, দেখো, একটি অথবা আছে, এতে ব্যক্তি সত্তা বলতে কী বোঝো, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এখানে একটু বলে রাখি যে তোমাদের এই রচনাধর্মী প্রশ্নতে দেখবে পাঠ প্রশ্ন আছে, এই যেমন ব্যক্তি সত্তা বলতে কী বোঝো, এই প্রশ্নটি কিন্তু তোমাদের
টিকার প্রশ্ন হিসেবে তুলে দিতে পারে, অর্থাৎ এর মান 5 নম্বর করে দিয়ে টিকাতে দিয়ে দিতে পারে। আবার এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করে, অর্থাৎ ব্যক্তিসত্তার বৈশিষ্ট্য। এই প্রশ্নটা আবার কিন্তু তোমাদের 5 নম্বরের টিকাতেও চলে আসতে পারে। আবার এমন কিছু প্রশ্ন টিকাতে আছে যেগুলো কিন্তু রচনাধ্বনি প্রশ্নেও যুক্ত হতে পারে, তো এগুলো ভালো করে খেয়াল করবে। পরের প্রশ্ন তোমাদের জন্য, শিক্ষা মনোবিদ্যা বলতে কী বোঝো? শিক্ষা ও মনোবিদ্যার সম্পর্ক আলোচনা করো। এর অথবাতে একটি প্রশ্ন আছে, দেখে নাও। শিক্ষা মনোবিজ্ঞানের সংজ্ঞা নিরূপণ করো। শিক্ষা বিভিন্ন উপাদানের উপর শিক্ষা মনোবিজ্ঞানের প্রভাব সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন এবং শেষ প্রশ্ন, মনোযোগের ধারণা দাও। মনোযোগ ক্রিয়ার বিভিন্ন প্রকার নির্ধারকগুলি উদাহরণ সহযোগে আলোচনা করো। তাহলে এটা গেল তোমাদের রচনাধর্মী প্রশ্ন, যার মান থাকে 15 নাম্বার করে। এবার আসছি আমরা 5 নম্বরের টিকার প্রশ্নে। প্রথম প্রশ্নে আছে, মনোবিদ্যা ও শিক্ষা মনোবিদ্যার মধ্যে একটি তুলনামূলক আলোচনা করো। পরের প্রশ্ন, মনোযোগের শিক্ষাগত গুরুত্ব লেখো। পরের প্রশ্ন, ব্যক্তিত্বের ধরন সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। এই টিকাটা টাকা হয়ে যাচ্ছে প্রত্যেকবার, এই মিস্টেকটা কিন্তু তোমরা ভালো করে খেয়াল করবে। পরের প্রশ্ন, একজন শিক্ষার্থীর কার্যকরী স্মরণ ক্রিয়ার প্রক্রিয়াটি বর্ণনা করো। আমার ভিডিওতে যতগুলো মিস্টেক হয় বা ভুলভ্রান্তি হয় আমি সেগুলো ভিডিওর মধ্যেই স্বীকার করি, বাইরে কিছু বলি না। তো তোমরা ভিডিওটা যখন দেখবে ভালো করে মন দিয়ে দেখবে, আশা করি তোমরা সেই ভুলগুলো নিজেরাও বুঝতে পারবে। পরের প্রশ্ন, বিস্মৃতির কারণগুলি বিবৃত করো। পরের প্রশ্ন আছে, অহম সত্তার 5টি কাজ লেখো। পরের প্রশ্ন, মনোবিদ্যাকে আচরণের বিজ্ঞান কেন বলা হয়? এবং প্রায় শেষের দিকে আমরা সাজেশনের, বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন আছে, শিক্ষাক্ষেত্রে দৈহিক বিকাশের গুরুত্ব কী? পরের প্রশ্ন আছে, শিক্ষাক্ষেত্রে মনোবিদ্যার অবদানগুলি সংক্ষেপে লেখো। পরের প্রশ্ন, মনোযোগের প্রকৃতিটি সংক্ষেপে বর্ণনা করো। এবং শেষ প্রশ্ন তোমাদের সামনে, মানব জীবন বিকাশের নীতিগুলি লেখো। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, এবং যারা ডিএস সাজেশন চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো নিজের প্রয়োজনে। তো এই প্রশ্নগুলো পড়ে গেলে কিন্তু তোমরা প্রত্যেকটি প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ, অর্থাৎ 50-এ 50 নম্বর কমন পেয়ে যাবে এই প্রশ্নগুলোর মাধ্যমেই। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।